সকলকে শুভ সকাল জানাই। দীর্ঘ বিরতির পর আমরা আবার সামনে এসে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে তোমাদের দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে আজকে থেকে। তো আজকে আমার বাংলা প্রথম পত্রের পড়ানোর বিষয় হচ্ছে জাদুঘরে কেন যাব, এবং এটি হচ্ছে একটি প্রবন্ধ। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, প্রবন্ধ বলতে আমরা কি বুঝি? প্রবন্ধ প্রকৃষ্ট বন্ধন, অর্থাৎ যথাযুক্ত বন্ধন দিয়ে যে তৈরি করা হচ্ছে তাকে বলছি আমরা প্রবন্ধ। অর্থাৎ যেখানে কোনো চরিত্র থাকবে না, থাকবে তথ্য, তার সঙ্গে থাকবে উপাত্ত, তথ্যের সাথে তথ্যের উপাত্ত মিলিয়ে তারপর তৈরি করা হচ্ছে প্রবন্ধ। চরিত্র যখন থাকবে না, সেখানে কাল্পনিকতা, ভাবাবিকতা, ভাবাবেগ তার প্রাধান্যটা একটু কমই থাকবে। হতে পারে কখনো কোনো বিষয়বস্তু আত্মজীবনীমূলক বা ঐতিহাসিক কোনো বিষয়বস্তু থাকতে পারে, তবে সেখানে কাল্পনিকতার চেয়ে তথ্যটাকে আমরা প্রাধান্য দেব। প্রবন্ধে মূলত কোনো বিষয়কে তুলে ধরে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, এবং সেরকম ক্ষেত্রে আমরা বলতে পারি জাদুঘরে কেন যাব, সে জাদুঘরের বিষয়বস্তুগুলো সেই বিষয়কে কেন্দ্র করে তাকে আলোচনা করা হচ্ছে, তাই সেটা আমরা বলতে পারছি জাদুঘরে কেন যাব একটি প্রবন্ধ। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, জাদুঘরে কেন যাব? জাদুঘর বলতে তোমরা কি বোঝো? জাদুঘর প্রথমে মনে হতে পারে এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা ঘর বা জায়গা বা স্থান যেখানে পুরাতন কোনো জিনিস থাকে, অর্থাৎ সহজ ভাষায় আমরা বলতে পারি এটি একটি সংগ্রহশালা বা সংগ্রহালয়, যেখানে পুরাতন বা প্রাচীন পুরাতাত্ত্বিক নিদর্শন সমূহগুলো সংগ্রহ করা হয়ে থাকে। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কি থাকে জাদুঘরে? কি থাকে? জাদুঘরে থাকে বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বস্তুসমূহ সংগ্রহ করে সেগুলো সংরক্ষিত করে পরবর্তী প্রজন্মকে সেগুলো জানিয়ে দেওয়া, এবং সেটা স্থায়ী বা অস্থায়ীভাবে লোকসম্মুখে বা জনসম্মুখে সেগুলোকে প্রদর্শন করা। এখন আমরা চলে যাই সরাসরি আমাদের জাদুঘরে কেন যাব প্রবন্ধটিতে। প্রবন্ধের শুরুতেই তোমরা বই খুলে নিতে পারো, তোমাদের বই পৃষ্ঠা 181 পৃষ্ঠা। প্রথমে শুরুতেই তোমরা দেখতে পাবে পাশ্চাত্য দেশ এই সম্বন্ধে লেখা আছে, কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন আসে, পাশ্চাত্যর সাথে সাথে প্রাচ্য কি? প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুটো কিন্তু পাশাপাশি মিলেমিশে একাকার আছে। প্রাচ্য বলতে অনেকের মনে হয়তো এই ধারণা চলে আসতে পারে যে প্রাচ্য মানে পুরাতন প্রাচীন, কিন্তু না, প্রাচ্য মানে হচ্ছে পূর্ব আর পাশ্চাত্য মানে হচ্ছে পশ্চিম। অর্থাৎ আমরা বিশ্ব মানচিত্রে পূর্ব দিকের যে দেশসমূহগুলো রয়েছে সেগুলো আমাদের প্রাচ্য, এবং বিশ্ব মানচিত্রে পশ্চিম দিকে যে দেশগুলো রয়েছে সেগুলো পাশ্চাত্য, অর্থাৎ পূর্ব দিকের দেশসমূহ অর্থাৎ এশিয়া মহাদেশের। তার মধ্যে আমাদের পাকিস্তান, বাংলাদেশ, ভারত, মায়ানমার এই দেশগুলো পড়ছে, এবং পাশ্চাত্য দেশগুলোর মধ্যে পড়ছে বলতেই পারি আমরা ইউরোপ এবং আমেরিকা দেশগুলো। এখন এখানে আমরা পাঠ্যসূচিতে চলে আসি, বলছে পাশ্চাত্য দেশের জাদুঘর তত্ত্ব। তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে কোনো বিষয়কে নিয়ে যখন কোনো সেখানে তথ্য সমূহগুলো নিয়ে সেটাকে গবেষণা করে বিচার বিশ্লেষণ করে সেগুলোকে আলোচনা করা হয়। এখন এখানে বলছে পাশ্চাত্য দেশে অর্থাৎ পশ্চিমা দেশসমূহ অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার দেশগুলো, সেখানে জাদুঘর তত্ত্ব নিয়ে আলাদা মিউজিওলজি, মিউজিওগ্রাফি বা মিউজিয়াম স্টাডিজ একটা স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয় বা শৃঙ্খলা হিসেবে বিকশিত। অর্থাৎ জাদুঘর তত্ত্বকে নিয়ে আলাদা একটা বিভাগ তারা তৈরি করেছে, যেগুলোর উপর গবেষণা এবং সেগুলোর উপর শিক্ষা নিয়ে কাজ করা হয়, এবং সেটা একমাত্র পরিচালিত হয়েছে পাশ্চাত্য দেশেই প্রথমে। এরপরে আসি আমরা, বলছি আলেকজান্দ্রিয়া নাকি পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল। অর্থাৎ আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি জাদুঘর বলতে আমরা কি বুঝি, জাদুঘরে কি থাকে। এখন এখানে বলছে পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপন করা হয়েছিল আলেকজান্দ্রিয়া। এটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু মার্ক করে রাখবে। তার আলেকজান্দ্রিয়া মিশরের একটা অন্যতম একটা শহর বা এলাকা বা সমুদ্র বন্দর বলছি, যেখানে এই একটা জাদুঘর তৈরি করা হয়েছিল। সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতকে, অর্থাৎ খ্রিস্টের জন্মের আরো 300 বছর আগে বা তার কাছাকাছি সময় বলতে পারছি। এখানে লেখক উল্লেখ করছেন যে তিনি ঠিক
না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তৃতীয় শতক বছর পূর্বে অর্থাৎ খ্রিস্টের জন্মের আরো 300 বছর পেছনে সেই সময় ছিল না কোনো বৈজ্ঞানিক জ্ঞান, হতে পারে আমরা একটা ধারণা করে নিতেই পারি, ছিল না কোনো বৈজ্ঞানিক প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি, শিক্ষা এখন উন্নত ছিল না। কিন্তু তারপরও সেই সময়ে মানুষ কি করে এই ধরনের একটা চিন্তা করেছে, জাদুঘর অর্থাৎ একটা সংগ্রহশালা কিভাবে তখন সেটা করা হয়েছিল, সেটা কিন্তু একটা ভাববার বিষয়। লেখক সেটা কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছেন যে কেমন করে সেই সময় কেউ কোনো কিছু না জেনেও না বুঝেও এই সংগ্রহগুলো তিনি করেছেন। এরপরে দেখো তোমরা হচ্ছে, কিন্তু এটুকু দ্বিধাহীনভাবে বলা যায় যে সে সময়ে জাদুঘর তত্ত্ববিদদের কেউ ধারে কাছে ছিলেন না। অর্থাৎ এই যে তত্ত্ব অর্থাৎ জাদুঘর নিয়ে গবেষণার শিক্ষা নিয়ে কাজ করবে সেই সময়ে সেরকম কোনো ব্যক্তি ছিলেন না। কিন্তু যিনি আলেকজান্দ্রিয়া যে মিশর যে জাদুঘরটা স্থাপন করেছিলেন তিনি কোন চিন্তাধারা থেকে করেছিলেন সেটা ভাববার বিষয়। কি প্রেরণা থেকে বিশেষজ্ঞ না হয়েও একজন মানুষ এমন একটা কাজ করেছিলেন এবং দর্শনার্থী বা সেখানে কোন প্রত্যাশা নিয়ে যেতে তা আজ ভাববার বিষয়। বিশেষজ্ঞ অর্থাৎ বিশেষ বিষয়ে যার কোনো জ্ঞান থাকে, তাহলে এখানে হচ্ছে জাদুঘর সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ জাদুঘর সম্পর্কে তার বিশেষ কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও যিনি জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্দ্রিয়ার, তিনি কিভাবে এই জাদুঘরটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা এখনো কিন্তু ভাববার বিষয়। তার চেয়ে বড় প্রশ্ন হলো এখানে যিনি প্রতিষ্ঠা করেছেন তার পরবর্তীতে যারা দর্শনার্থী অর্থাৎ যারা দর্শন করতে যায়, সেই জাদুঘরে যে সংগ্রহগুলো রয়েছে সেগুলো দেখতে যায়, তারা কি মনে নিয়ে এবং সেখান থেকে কি লাভ করবে, কি পাবে, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। পৃথিবীর এই প্রথম জাদুঘরে ছিল নিদর্শন সংগ্রহশালা ও গ্রন্থাগার, ছিল উদ্ভিদ উদ্যান ও উন্মুক্ত চিড়িয়াখানা, তবে এটা নাকি ছিল মুখ্যত দর্শন চর্চার কেন্দ্র। এখানে তোমরা একটু খেয়াল করো, এই পৃথিবীর যে প্রথম জাদুঘর অর্থাৎ আলেকজান্দ্রিয়ার কি কি ছিল, সংগ্রহশালার মধ্যে কি কি ছিল, নিদর্শন সংগ্রহশালা, গ্রন্থাগার, উদ্ভিদ উদ্যান, উন্মুক্ত চিড়িয়াখানা। তাহলে এই যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কিন্তু এখনো কিন্তু ভাববার বিষয়। নিদর্শন অর্থাৎ পুরনো কিছু চিহ্ন, নিদর্শন বলতেই কিন্তু আমাদের মনে আসে যে চিহ্নর কথা বলা হচ্ছে, পুরনো কিছু চিহ্ন এবং সেগুলো সংগ্রহ করে রাখা, সেই সাথে পুরাতন কিছু গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ এবং বিভিন্ন উদ্ভিদ তত্ত্ব নিয়ে, সেই সাথে চিড়িয়াখানা, উন্মুক্ত চিড়িয়াখানার কথা আমরা ভাবতেই পারি না। আমাদের মনের মধ্যে চলে আসে চিড়িয়াখানা মানে হচ্ছে বদ্ধ কোনো একটা খাঁচার ভেতরে কোনো বাঘ, সিংহ এগুলো থাকবে, কিন্তু সেই সময়ে সেই ব্যক্তি তিনি করেছিলেন উন্মুক্ত চিড়িয়াখানা। তাহলে সেই সময় হচ্ছে যারা যেত তারাও কিন্তু হচ্ছে বলছে কি বলা হচ্ছে যে তারা মূলত যেত হচ্ছে আনন্দ লাভের, দর্শন মানে যেটা হচ্ছে শুধুমাত্র চোখের দেখা আনন্দ লাভের জন্য। তো এরপরে দেখো তোমরা, আচ্ছা এ থেকে আমাদের মনে দুটি ধারণা জন্মে, জাদুঘর গড়ে উঠেছিল প্রতিষ্ঠাতার রুচি মাফিক আর তার দর্শকেরা সেখানে যেতেন নিজের নিজের অভিপ্রায় অনুযায়ী, বিশেষ বিশেষ অংশে হয়তো কেউ কেউ ঘুরে ফিরে সর্বক্ষেত্রেই উপস্থিত হতেন। অর্থাৎ এই যে আলেকজান্দ্রিয়ার জাদুঘর, এই জাদুঘরে কয়েকটা বিষয় হিসেবে ভাগ করা হয়েছিল, উদ্ভিদ উদ্যান, উন্মুক্ত চিড়িয়াখানা, গ্রন্থাগার, নিদর্শন সংগ্রহশালা। তাহলে যারা যেত সেখানে তারা প্রত্যেকেই নিজের পছন্দ অনুযায়ী যেত এবং যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন তিনি কিন্তু করেছিলেন তার নিজস্ব পছন্দ অনুযায়ী বা রুচি অনুযায়ী, এবং যারা দর্শনার্থী যারা যেত তারা কিন্তু যেত তাদের পছন্দ নেই। আবার কেউ কেউ হয়তোবা ঘুরে ফিরে সব জায়গায় উপস্থিত হতেন। এখানে হচ্ছে কিছু প্রশ্ন তোমরা নোট করে নাও। হচ্ছে অভিপ্রায় মানে কি, ইচ্ছা, বিশেষ এবং সর্বক্ষেত্রে হচ্ছে সব জায়গায়। এর পরের অংশে তোমরা আসো, দ্বিতীয় প্যারার অংশে। আচ্ছা, কালক্রমে প্রাচীন জিনিসপত্র সংগ্রহে আগ্রহ বাড়ছিল এবং সম্পন্ন ব্যক্তি বা পরিবারের উদ্যোগে তা সংগৃহীত হয়ে জাদুঘর গড়ার ভিত্তি রচনা করছিল। প্রথমে যে আলেকজান্দ্রিয়া জাদুঘরের কথা বলছি সেটা খ্রিস্টপূর্ব 3য় শতকের আগে, কিন্তু এরপর খ্রিস্টের জন্মের আরো 1000 বছর পার হয়ে যাচ্ছে। পরবর্তী আমরা 14 শতক, 15 শতক, 16 শতক, 18 শতক এই শতকের দিকে এসে যখন মানুষের
শৈল্পিক এবং শিক্ষাগত পরিবর্তন আসছে এবং মানুষের পুরাতন জিনিস সম্পর্কে আগ্রহ বাড়ছিল, তখন কিছু কিছু ব্যক্তি অর্থাৎ যারা ধনী ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি এবং যারা জমিদার শ্রেণীর, তারা নিজস্ব উদ্যোগে বা পারিবারিক উদ্যোগে তারা তখন জাদুঘর তৈরি করে। তখনও সেভাবে সেই ধারণাটা আসে না যে কি জাদুঘর বা সংগ্রহশালা, তাদের মনে এই ধারণাই হয়তো এসেছিল যে আমাদের পুরাতন জিনিস, আমাদের প্রাচীন উত্তরাধিকারের যে জিনিস, সেগুলো হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে দেখতে পারে সেগুলো সংগ্রহ করে রাখা। তাহলে সেটা আমরা বলতে পারি কি সেদিক থেকে একটা জাদুঘর গড়ার একটা ভিত্তি ধীরে ধীরে তৈরি হচ্ছিল। আর এটাও তৈরি হচ্ছিল বলছে এখানে যে কালক্রমে, অর্থাৎ সময়ের সাথে সাথে সময় যত যাচ্ছিল মানুষের চিন্তা চেতনা প্রসার ঘটছিল এবং সেই সাথে তাদের বাড়ছিল জিনিসপত্র সম্পর্কে আগ্রহ, অর্থাৎ পুরাতন জিনিস। কোন জিনিসপত্র? পুরাতন, যেগুলো প্রাচীন, যেগুলো হারিয়ে গেছে, যেগুলো এখন আর সাধারণত দেখা যায় না। তাহলে সেই সম্পর্কিত জিনিসগুলো সম্পর্কে আগ্রহ বাড়ছিল এবং সেগুলো বাড়ছিল তাদের কিছু যাদের অবস্থাপন্ন ছিল, তারা পারিবারিক উদ্যোগে তার সংগ্রহ করছিল এবং জাদুঘর ঘর তৈরি করছিল। তো বলছি যে প্রাচ্য দেশেও এমন সংগ্রহের কথা অবিদিত ছিল না। এটা একটু মার্ক করে নাও, প্রাচ্য দেশ। তোমাদের জাদুঘরে কেন যাব প্রবন্ধের শুরুতেই আমি প্রাচ্য এবং পাশ্চাত্য এই বিষয় নিয়ে তোমাদের আলোচনা করেছি। প্রাচ্য দেশ অর্থাৎ সেটা অবশ্যই আমাদের বলা হচ্ছে আমাদের পূর্ব দেশ অর্থাৎ এশিয়া, বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশের কথা বলা হচ্ছে। তাহলে প্রাচ্য দেশ, তাহলে আমাদের দেশে এই ধরনের সংগ্রহের কথা অর্থাৎ পুরাতন জিনিস সংগ্রহ করে রাখতে হবে, এই ধারণা কিন্তু তাদের এখনো আসে নাই। অবিদিত অর্থাৎ তারা জানতই না। আচ্ছা, তবে ইউরোপীয় রেনেসাঁসের পর পাশ্চাত্য দেশে এ ধরনের প্রয়াস অনেক বৃদ্ধি পায়। ইউরোপীয় দেশ এবং রেনেসাঁস এই দুটো হচ্ছে তোমরা একটু ভালো করে পড়ে রাখবে। রেনেসাঁস বলতে হচ্ছে কি বুঝি? রেনেসাঁস বলতে হচ্ছে আমরা জানি নবজাগরণ, এবং এই নবজাগরণ বা নতুন জাগরণ কার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সেটা অবশ্যই শিক্ষা, সাহিত্য, শিল্পকলার ক্ষেত্রে ব্যাপক একটা পরিবর্তন, চিন্তা চেতনার প্রসার, এবং এটা হয়েছিল 14 থেকে 16 শতকের মধ্যে। তাহলে আমরা বলতে পারি 17 শতকে, তাহলে সেই খ্রিস্টপূর্ব তৃতীয় শতক আলেকজান্দ্রিয়ার পরে মাঝখানে এতগুলো বছর পার হয়ে যাচ্ছে। বছরগুলো পার হয়ে যাওয়ার পর কতগুলো সময় লেগেছে আমাদের এই চিন্তা চেতনার প্রসারের পরিবর্তন ঘটতে। তাহলে রেনেসাঁস অর্থাৎ নবজাগরণ যখন হয়েছে, তখন পাশ্চাত্য দেশে, প্রাচ্য দেশ তো আমাদের ধারণার বাইরে ছিল, পাশ্চাত্য দেশে এই জাদুঘরের ধারণা বা পুরাতন জিনিস সম্পর্কে আগ্রহে তাদের বাড়ছিল। হচ্ছে পাশ্চাত্য দেশে এ ধরনের প্রয়াস মানে হচ্ছে চেষ্টা, এ ধরনের অর্থাৎ পুরাতন জিনিসগুলো সেগুলো সংগ্রহ করে রাখতে হবে। যে এরকম ব্যক্তিগত বা পারিবারিক জাদুঘরে কখনো কখনো সাধারণ মানুষ সামান্য প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে পারত বটে, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা সকলের জন্য খোলা থাকতো না। তাই এখানে আরেকটু তোমাদের মার্ক করে রাখো, এই যে কথাটা বলছে এরকম ব্যক্তিগত বা পারিবারিক জাদুঘর, অর্থাৎ প্রথমে যে জাদুঘরগুলো প্রতিষ্ঠা করা হচ্ছিল সেটা ছিল মূলত হচ্ছে তাদের ব্যক্তিগত সংগ্রহশালা বা পারিবারিক সংগ্রহশালা। তাহলে সেখানে বাইরের লোকে, সাধারণভাবে বাইরের লোকে প্রবেশের কিন্তু সুযোগ ছিল না। হয়তো বা তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা যাওয়ার সুযোগ ছিল, কিন্তু সাধারণ বা জনসাধারণের মানুষের সেখানে প্রবেশ করার সুযোগ খুব কমই থাকতো। আর যদিও বা কেউ যেতে পারতো, সেখানে প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে পারতো, তবে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ সময় তাদের জন্য খোলা থাকতো না। এরপরে দেখি আমরা হচ্ছে রাজরাজরা বা সামন্ত প্রভুরা যেসব সংগ্রহশালা গড়ে তুলতেন, তাতে থাকতো ওইসব মহাশয়ের শক্তি, সম্পদ ও গৌরবের ঘোষণা। অর্থাৎ এখানে তোমরা একটু দেখো, হচ্ছে রাজরাজরা অর্থাৎ রাজা মহারাজারা এবং কিছু যারা ভূমি শাসক ছিলেন, সামন্ত শাসক বলছি, ভূমি শাসক ছিলেন, তারা যে জাদুঘর বা সংগ্রহশালা তারা তৈরি করেছিল, সেই সংগ্রহশালার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত তারা তাদের নিজেরা কি করেছে
তারা কি কি অর্জন করেছে, তারা কি কি করছে, নিজেদের কথায় তারা প্রচার করার জন্য বা তাদের পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য কিন্তু সেই সমস্ত বস্তুগুলো সংগ্রহ করে থাকতো। এবং সে ব্যক্তি কত প্রতিপত্তিশালী ছিল বা তার পূর্ববর্তী বংশধর তার কত প্রতিপত্তি ছিল, তাদের সম্পদ কত ছিল, সেই গৌরবের কথাই কিন্তু সেই জাদুঘরগুলোতে মূলত ছিল। এরপরের লাইনে দেখি, 16 শতকের আগে যৌথ কিংবা নাগরিক সংস্থার উদ্যোগে জাদুঘর নির্মাণের চেষ্টা হয়নি। এটাও একটু মার্ক করে রাখো, 16 শতকের আগে, অর্থাৎ মাঝখানে লম্বা একটা সময় আমাদের লেগেছে আমাদের শিক্ষা এবং চিন্তা চেতনার প্রসারের ক্ষেত্রে। মানে 16 শতকের আগে, এই আমরা ধরতে পারি 1701 থেকে। তাহলে সে 16 শতকের আগে যৌথ কিংবা নাগরিক সংস্থার উদ্যোগে জাদুঘর নির্মাণের চেষ্টা করা হয় নাই। আচ্ছা, নবনির্মিত এসব জাদুঘরই জনসাধারণের জন্য অবারিত হয় গণতন্ত্রের বিকাশের ফলে কিংবা সাফল্যের ফলে। নবনির্মিত অর্থাৎ নতুন তৈরি, নতুন যে জাদুঘরগুলো তৈরি করতে হচ্ছে, সে দুঃখিত তো নতুন যে জাদুঘর তৈরি করা হচ্ছে সেই জাদুঘরগুলো যে জাদুঘরে জনসাধারণ যে পরবর্তীতে প্রবেশ করতে পারছে, সেখানে হচ্ছে একটা বিশেষ একটা কার্যক্রম আমরা লক্ষ্য করতে পারি। সেটা এখানে আমরা দেখি বিরাট একটা রাজনৈতিক পরিবর্তন, সেটাকে বলছে গণতন্ত্র। আমরা যদি রাজনৈতিক মতবাদের মধ্যে দেখি, আমরা কয়েকটা মতবাদ দেখব, একনায়কতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র। একনায়কতন্ত্রের ক্ষেত্রে আমরা দেখি যে এক ব্যক্তি শাসক হচ্ছে। সমাজতন্ত্রের ক্ষেত্রে আমরা একটু পরিবর্তন লক্ষ্য করি যে সেখানেও সাধারণ মানুষের কথা আসছে, সব সম্পত্তির উপরে সকলের অধিকার সমান। এবং গণতন্ত্রে যেখানে জনগণ হচ্ছে সকল সম্পদের মালিক বা জনগণ সর্বক্ষমতার অধিকার বলছি আমরা। তাহলে এটা হচ্ছে এই জাদুঘর যে তৈরি করা হচ্ছে সেটা গণতন্ত্রের বিকাশের ফলে, অর্থাৎ যখন রাজনৈতিক একটা বিরাট একটা পরিবর্তন এসেছে তখনই কিন্তু আমাদের জাদুঘর তৈরি বা জাদুঘর নির্মাণের প্রচেষ্টা কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়েছে। এবং নতুন নতুন যে জাদুঘরগুলো তৈরি করা হয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এই গণতন্ত্রের ফলে। আচ্ছা, ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্রের সৃষ্টি করে লুভর বা লুভর মিউজিয়াম আমরা বলতে পারি। উন্মোচিত হয় ভেরসাই প্রাসাদের দ্বার। এখানে ভেরসাই দেখো ফ্রান্সের অন্যতম একটা নগরীর কথা বলছে এবং ফ্রান্সের অন্যতম একটি জাদুঘর হচ্ছে লুভর মিউজিয়াম। এবং এই লুভর মিউজিয়াম মূলত প্রতিষ্ঠিত হয় ফরাসি বিপ্লব, অর্থাৎ হচ্ছে সেটাও কিন্তু 16 শতকের দিকে, এই সেই খ্রিস্টপূর্ব 3য় শতকের দিকে কিন্তু নয়, আরো অনেকটা সময় লেগেছে। এর পরবর্তী দেখো যে বড় বড় জাদুঘরগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু হচ্ছে বিভিন্ন বিপ্লবের ফলে। বিপ্লব অর্থাৎ হচ্ছে সেটা শিক্ষাগত পরিবর্তন হোক, সেটা রাজনৈতিক পরিবর্তন হোক, সেই পরিবর্তনের ফলেই কিন্তু যখন জনসাধারণের মধ্যে চিন্তা চেতনার প্রসার ঘটেছে তখনই এই জাদুঘরগুলো প্রতিষ্ঠিত হয়েছে। দেখি আমরা একটু রুশ বিপ্লব, লেনিনগ্রাদের রাজপ্রাসাদে। তাহলে রুশ সেই সময় লেনিনগ্রাদ ছিল একজন বিখ্যাত একজন শাসক, এবং সেই শাসকের পতনের পরে সেই লেনিনগ্রাদ যে রাজপ্রাসাদ সেখানে বসবাস করত, সেখানে হার্মিতিয়ে যে জাদুঘরের কথা বলছে সেই হার্মিতিয়ে জাদুঘর প্রতিষ্ঠা হয়েছিল। এর পরবর্তী যে আরেকটি অন্যতম জাদুঘরের কথা বলা হচ্ছে টাওয়ার অফ লন্ডন। টাওয়ার অফ লন্ডনের মতো ঐতিহাসিক প্রাসাদ এবং তার সংগ্রহ যে সর্বজনের চক্ষু গ্রাহ্য হলো তা বিপ্লবের না হলেও ক্রমবর্ধমান গণতন্ত্রের ফলে। একটু মার্ক করে নাও, ক্রমবর্ধমান গণতন্ত্রের ফলে। ক্রমবর্ধমান অর্থাৎ আস্তে আস্তে এই গণতন্ত্র সর্বস্তরে পৌঁছে গেছে। অর্থাৎ গণতন্ত্র হয়তো প্রথমে একটি এলাকায়, আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে গেছে এবং সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার ফলে আস্তে আস্তে প্রত্যেকটা নগরীতে এই জাদুঘর বা সংগ্রহশালা বা সংগ্রহ করতে হবে পুরাতন জিনিস, সেই জিনিসগুলো, সেই বিষয়টি মানুষের মধ্যে বা মানুষের চেতনায় এসেছে। তা আমরা এখানে একটু আরেকবার আমি একটু রিভিউ করছি, পেছনের দিকে একটু আগে যাচ্ছি। এখানে কয়েকটি বড় বড় জাদুঘরের নাম বলছে, একটু খেয়াল করো তোমরা। ফরাসি বিপ্লবের পর লুভর মিউজিয়াম, এরপর রুশ বিপ্লবের পর হার্মিতিয়ে মিউজিয়াম, এরপর টাওয়ার অফ লন্ডন। এরপর হচ্ছে আমরা একটু পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই, 182 পৃষ্ঠায়। 182 পৃষ্ঠায় একটু দেখো,
ব্যক্তিগত সংগ্রহের অধিকারীরাও একসময় তা জনসাধারণের কাছে উন্মুক্ত করার প্রেরণা বোধ করেন এবং কখনো কখনো এসব ব্যক্তিগত সংগ্রহের দায়িত্বভার রাষ্ট্র গ্রহণ করে তা সকলের গোচরীভূত করার ব্যবস্থা করে। গোচরীভূত এই শব্দটা একটু মার্ক করে নাও। গোচরীভূত অর্থাৎ সকলের দৃষ্টির সম্মুখে নিয়ে আসা, যেটা পেছনে ছিল সেটা সামনে নিয়ে আসা। অর্থাৎ আমরা পূর্ববর্তী আলোচনায় আমরা দেখছি যে জাদুঘর যখন প্রতিষ্ঠা হচ্ছে, প্রথম প্রতিষ্ঠা করা হচ্ছে, সেগুলো ছিল মূলত ব্যক্তিগত সংগ্রহ বা পারিবারিক সংগ্রহ। তো যত দিন যাচ্ছিল, সময় যাচ্ছিল, গণতন্ত্রের উন্মেষ হচ্ছিল, তখন মানুষ কি করলো, ব্যক্তিগত যেসব সংগ্রহের নিদর্শনগুলো ছিল সেগুলো পরবর্তীতে নিজের কাছে না রেখে সেগুলো রাষ্ট্রের কাছে তারা তুলে দেওয়ার প্রয়োজন মনে করেছে। এবং এতে করে কি হয়েছে, সাধারণ মানুষ বা জনসাধারণের কাছে সমস্ত নিদর্শনগুলো উন্মুক্ত করার একটা সুযোগ বা একটা ব্যবস্থা করা হয়। এখানে লাইনটা আমরা আরেকবার দেখি, হচ্ছে ব্যক্তিগত সংগ্রহের অধিকারীরা, অর্থাৎ এক সময় যারা সম্পদগুলো নিজেদের কুক্ষিগত করে রেখেছিল, পরবর্তীতে তারা কি মনে করেছে যে জনসাধারণের কাছে উন্মুক্ত করা প্রেরণা, অর্থাৎ তারা হচ্ছে সেটা সকলকে দেখানোর একটা ব্যবস্থা করার চিন্তা করেছে। এবং কখনো কখনো এসব ব্যক্তিগত সংগ্রহের দায়িত্ব, অর্থাৎ যেগুলো পূর্ববর্তীতে কয়েকজনের বা একজনের বা 4-5 জন আমরা বলতে পারি, যেগুলো কয়েকজনের সংগ্রহে ছিল, তার দায়িত্বভার রাষ্ট্র গ্রহণ করেছে। অর্থাৎ ব্যক্তিগত থেকে সেটা চলে যাচ্ছে রাষ্ট্রের কাছে। এবং এটা আমরা যদি চিন্তা করতে পারি, এই যে চিন্তা, এটা এসছে কোথা থেকে, সেটা অবশ্যই গণতন্ত্রের উন্মেষের ফলে, যে রাষ্ট্র গ্রহণ করে তার সকলের গোচরীভূত করার ব্যবস্থা করে, অর্থাৎ সকলকে দেখানোর সুযোগ করে দিচ্ছে বা ব্যবস্থা করে দিচ্ছে। 17 শতকে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। পাবলিক বলতে আমরা বুঝি সাধারণ কথা বলতে আমরা সকল স্তরের সর্বশ্রেণীর মানুষকে আমরা বুঝি। অর্থাৎ 17 শতকে, 16 শতকের পরের 100 বছর পর আমরা দেখছি 17 শতকে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে কোথায়, সেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এটা একটু তোমরা মার্ক করে রাখো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রথম সকলের পাবলিক মিউজিয়াম, অর্থাৎ সকল সাধারণ স্তরের সর্বস্তরের মানুষ সেই জাদুঘরে প্রবেশ করার সুযোগ পাবে। তো এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এখানে যে জাদুঘরটা প্রতিষ্ঠা করা হয়েছিল, সে প্রতিষ্ঠা করার সময় যে নিদর্শনগুলো বা সংগ্রহগুলো ছিল সেগুলো কিভাবে এসছে সেটা এখানে একটু দেখো তোমরা। বলছে এখানকার স্মলিয়ান মিউজিয়ামের সৃষ্টি হয়, অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে স্মলিয়ান মিউজিয়াম বা স্মলিয়ান জাদুঘরের কথা বলছে, এই জাদুঘর যখন তৈরি করা হচ্ছে তখন কিন্তু হচ্ছে এর সংগ্রহগুলো কোথা থেকে নিয়ে আসা হচ্ছে, দেখো একটু, বলছে পিতা পুত্র 2 ক্রাডেসন্ট এবং অ্যাশমল, অর্থাৎ 3 জনের সংগ্রহ দিয়ে, অর্থাৎ পিতা পুত্র ছিলেন, পিতা এবং পুত্র ট্যাডসন্ট, এবং তার সঙ্গে আরো একজন ব্যক্তির কথা আমরা পাচ্ছি অ্যাশমল। তাহলে এই 3 জনের সংগ্রহ দিয়ে এই স্মলিয়ান মিউজিয়ামটা তৈরি হচ্ছে। অর্থাৎ হচ্ছে এটাও কিন্তু ব্যক্তিগত সংগ্রহ থেকে তারপরে এটা রাষ্ট্রের কাছে বা জনসাধারণের কাছে নিয়ে আসা হচ্ছে। এর পরের শতকে আমরা দেখি, এরপর আরো 100 বছর পার হয়ে যাচ্ছে, 18 শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম। তবে তার ভিত্তিও ছিল অপর 3 জনের সংগ্রহ। অর্থাৎ আমরা যদি ধাপে ধাপে জাদুঘর প্রতিষ্ঠার যদি আমরা ধাপটা দেখি, আমরা মাঝখানে দেখি ব্যক্তিগত থেকে রাষ্ট্রীয় বা জনসাধারণের কাছে আসতে কিন্তু অনেকটা সময় কিন্তু লেগেছে। তাহলে এই 18 শতক কিন্তু খুব একটা দূরের সময় না। 18 শতকে কিন্তু আমরা আবার বলে থাকি কি আধুনিক সময়। তাহলে সে আধুনিক সময়, আধুনিক যুগে এসে আমাদের এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেটা হচ্ছে রাষ্ট্রীয় প্রচেষ্টায় হচ্ছে। তবে তার ভিত্তিও ছিল অপর 3 জন, অর্থাৎ এই যে রাষ্ট্রীয় প্রচেষ্টায় যে জাদুঘরটা প্রতিষ্ঠিত করা হচ্ছে সেটাও কিন্তু সংগ্রহ কিন্তু কারা করছে, ব্যক্তিগত উদ্যোগে 3 জনের সংগ্রহ। নামগুলো একটু দেখো তোমরা, স্যার হ্যান্ডস্টোন, স্যার রবার্ট কটন ও আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হার্ডি। এবং এই যে ব্যক্তিগুলোর নাম কিন্তু এখানে যে উল্লেখ করা হচ্ছে সেটাও কিন্তু হচ্ছে এখানে দেখানোর একটা বিষয় হচ্ছে কি, যেগুলো হচ্ছে
একসময় নিজেদের কাছে ছিল, তারা মনে করতো নিজেদের জিনিস, সেগুলো যে সকলের জিনিসকে ভাবার একটা সুযোগ করে দিচ্ছে। এই যে একটা চিন্তা চেতনার পরিবর্তন, এই নামগুলো দেওয়ার কিন্তু এটাও কিন্তু একটা কারণ। এরপরে একটু খেয়াল করো, আচ্ছা এসব কথা উল্লেখ করার একমাত্র কারণ এই যে সামাজিক ও রাজনৈতিক অবস্থা এবং তার পরিবর্তন যে জাদুঘরের রূপকে বড় রকম প্রভাবান্বিত করে সে বিষয়টা তুলে ধরা। অর্থাৎ ব্যক্তিগত সংগ্রহ, সকলের সংগ্রহ, এই যে একটা চিন্তা, সেই চিন্তাটা কিভাবে এসছে, সেই চিন্তাটা এসেছে একটা কি পরিবর্তনের মাধ্যমে। এবং এই পরিবর্তনটা কি হবে, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন। এই সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের কারণেই হচ্ছে এই জাদুঘরের চিহ্ন বা মাত্রাটাও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, বা জাদুঘরের রূপ একটা রূপ থেকে আরেকটা রূপে হচ্ছে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেখানোর কিন্তু একটা বিষয়। আচ্ছা জাদুঘরে প্রবেশাধিকার না পেলে কিংবা নাগরিকদের জন্য জাদুঘর গড়ে না উঠলে সেখানে যাওয়ার প্রশ্নই উঠে না। কেন যাবো সে চিন্তা তো অনেক দূরের বিষয়। এতক্ষণ হচ্ছে আমরা বলছি জাদুঘর কি, জাদুঘরে কি কি থাকে, কিন্তু এখানে আরো একটা লেখক আমাদের আরো একটা প্রশ্ন হচ্ছে দিয়ে দিয়েছেন, সেটা বলছে কি জাদুঘরে কেন যাব। তাহলে জাদুঘরে কেন যাবো সেটা হওয়ার আরো পিছনে আর একটা জিনিস হচ্ছে, তিনি দেখিয়েছেন যে জাদুঘর যদি প্রতিষ্ঠা না করা হতো সেখানে কেন যাব সেটাও কিন্তু হচ্ছে আমাদের মনে কখনো আসতো না। তাই হচ্ছে প্রথমে কি করতে হবে, জাদুঘর প্রতিষ্ঠা করতে হবে। এটা কিন্তু আমাদের একটু পয়েন্ট করে লেখক কিন্তু আমাদের বুঝে দিচ্ছেন। অর্থাৎ পুরাতন জিনিস সম্পর্কে আমাদের বা নিদর্শন সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, এবং সেই জ্ঞানটা আমাদের আহরণ করার জন্যই হচ্ছে আমাদের জাদুঘরে কিন্তু যেতে হবে। পরের লাইন দেখো, হচ্ছে এই প্রসঙ্গে আরো একটা কথা বলা যেতে পারে, পুঁজিবাদের সমৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে 19 শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে। এখানে কয়েকটা জিনিস একটু মার্ক করে নাও, বলছে পুঁজিবাদ, বিজ্ঞান ও প্রযুক্তি দুটো জিনিসের কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ যত সময় যাচ্ছে শিক্ষা সংস্কৃতি পরিবর্তন তো হচ্ছে, সেই সাথে শৈল্পিক পরিবর্তনও কিন্তু হচ্ছে, এবং শৈল্পিক পরিবর্তনের কারণে পুঁজিবাদ অর্থাৎ আমাদের অর্থ সম্পদ, অতীতের অর্থ সম্পদের চেয়ে আমাদের পরবর্তী অর্থ সম্পদের সমৃদ্ধি কিন্তু হচ্ছে দিন দিন বাড়ছিল, এবং সেই সাথে আমাদের বাড়ছিল বিজ্ঞান এবং প্রযুক্তির সম্প্রসারণ, এবং এর ফলে হচ্ছে আমাদের 19 শতকে জাদুঘরের সংখ্যা দিন দিন বাড়ছিল। হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের উপনিবেশে জাদুঘর প্রতিষ্ঠা করতে। সাম্রাজ্য অর্থাৎ যারা এক রাজ্য থেকে আরেক রাজ্যে তাদের শাসন প্রতিষ্ঠা করছে তাদেরকে আমরা বলছি সাম্রাজ্যবাদী শক্তি। তারা যেখানে উপনিবেশ বা যেখানে তাদের ঘাঁটি স্থাপন করছে সেখানেও তারা কি করছে, তাদের নিজস্ব ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতি লোকের সম্মুখে বা জনসম্মুখে তুলে ধরার জন্য তারা কিন্তু তখন জাদুঘর প্রতিষ্ঠা করতে থাকে। অর্থাৎ মানুষের দিন দিন পুরাতন জিনিস সম্পর্কে এবং নিজের অস্তিত্ব সম্পর্কে, নিজের পরিচয় সম্পর্কে তারা জ্ঞান লাভ করছিল। আচ্ছা এরপরের লাইনটা দেখো, তেমনি একদিকে শিল্পোন্নতি এবং অন্যদিকে উপনিবেশবাদের অবসানের ফলে 20 শতকে জাদুঘর স্থাপনের কাজটি দ্রুত এগিয়ে যায়। সদ্য স্বাধীন দেশগুলো আত্মপরিচয় দানের প্রেরণায় নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয়। এখানে শেষের লাইনটা একটু মার্ক করে নাও, আত্মপরিচয় দানের প্রেরণায় নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠা। অর্থাৎ এরপর পূর্ববর্তী লাইনে যদি একটু হচ্ছে খেয়াল করো, দেখো বলছে পুঁজিবাদ সমৃদ্ধি, আরেকটা বলছে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ। আবার পরবর্তী লাইনে আমাদের আরেকটা বলছে কি শিল্পের উন্নতি, আর আরেকদিকে বলছে উপনিবেশবাদ, অর্থাৎ যেসব শক্তিগুলো বিভিন্ন এলাকায় গিয়ে বা যে রাজ্যের লোকগুলো বিভিন্ন এলাকায় গিয়ে ঘাঁটি স্থাপন করত এবং তাদের সে শাসন ক্ষমতার অবসানের ফলে নতুন নতুন যে রাষ্ট্র তৈরি হচ্ছিল, তখন সেই নতুন জাতিগুলো, নিজস্ব জাতিগুলো তাদের নিজের পরিচয় দানের জন্য তারা জাদুঘর প্রতিষ্ঠার চেষ্টা করছিল। তাই হচ্ছে এই লাইনটা একটু মার্ক করে রাখবো, হচ্ছে সদ্য স্বাধীন দেশগুলো যারা মাত্র স্বাধীন লাভ করছে বা স্বাধীনতা লাভ করছে, এই দেশগুলো নিজের পরিচয় দানের জন্য তারা জাদুঘর প্রতিষ্ঠায় তারা প্রবৃত্ত হয়। প্রবৃত্ত অর্থাৎ হচ্ছে তারা আগ্রহী হয়। আমরা এ পর্যন্ত তিনটা প্যারায় যে
জাদুঘরে কেন যাব, এটুকুর মধ্যে যদি আমরা আরেকবার যদিও আমরা সেটা দেখতে যাই, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবো যে প্রথমে কিন্তু জাদুঘরে কেন যাব প্রবন্ধে জাদুঘর কি, জাদুঘর কিভাবে প্রতিষ্ঠা হচ্ছে এবং কিভাবে ধাপে ধাপে এগিয়ে আছে তার আলোচনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এর মধ্যে এর ভেতরে হচ্ছে তোমাদের অনেকগুলো তথ্য যেগুলো রয়েছে সেগুলো তোমাদের বহু নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে তোমরা একটু মার্ক করে করবে।